নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের যে অংশটি নিয়ে আমরা আলোচনায় আসব সেটি হলো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা আসবো। এটা দ্বাদশ শ্রেণীর একেবারে প্রথম দিকের অংশ, সেই অংশে আমরা আলোচনায় আসব। তা স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলতে এখন তড়িতের আমরা জানি দুটো ভাগ, একটি হচ্ছে স্থির তড়িৎ আর একটি প্রবাহিত। স্থির তড়িৎ মানে অর্থাৎ যে ক্ষেত্রে তড়িৎটা স্থির অবস্থায় থাকবে, চলাচল করবে না, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর প্রবাহিত তড়িৎ আমরা পরে পড়ব, এক্ষেত্রে প্রবাহিত তড়িতের ক্ষেত্রে তড়িৎটা চলাচল করবে, অর্থাৎ স্থির তড়িৎ এক্ষেত্রে তড়িৎটা চলাচল করবে না। স্থির তড়িতের প্রথম ঘটনা দেখতে পাওয়া যায় বা জানতে পারা যায় যে খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দে থেলস নামে একজন মানুষ, তিনি দেখলেন যে পাইন গাছের আঠা, যেটাকে অ্যাম্বার বলা হয়, এই পাইন গাছের আঠা আর যদি পশমকে ঘষা হয় তখন দেখা যায় এরা এই ছোটো ছোটো কিছু টুকরোকে এরা আকর্ষণ করতে পারে। এরপরে প্রায় 1600 খ্রিস্টাব্দে গিলবার্ট তিনি দেখেন যে শুধু পাইন গাছের আঠাই নয় বা অ্যাম্বারই নয়, আরও অনেক কিছু নানা রকম পদার্থ আছে, তাদেরও কিন্তু মধ্যে যদি ঘর্ষণ সৃষ্টি করা যায় তো তারাও এই ধরনের তড়িৎ সৃষ্টি করতে পারে। তো এইবার এই যে তড়িৎ বা তড়িতের জন্য যে দুজনের মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বল সৃষ্টি হয়, এখন দেখা যায় কি এই আকর্ষণ বল সৃষ্টির জন্যে পদার্থের যে ধর্ম, পদার্থের মধ্যে যে ধর্ম দায়ী তার নাম হচ্ছে তড়িৎ আধান। তাহলে তড়িৎ আধান তড়িৎ আধান হচ্ছে পদার্থের একটা ধর্ম, যার জন্য এই আকর্ষণ বলটা ক্রিয়া করে। এখন এই তড়িৎ আধান একটা স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে এই তড়িৎ আধানের একক হলো ইএসইউ বা সহজে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এসআই পদ্ধতিতে এই তড়িৎ আধানের একক হলো কুলম্ব। এবং এই কুলম্বের সঙ্গে ইএসইউর একটা সম্পর্কও আছে, সেটাও আমরা একটু জেনে নিই যে 1 কুলম্ব সমান 3 × 10⁹ এত ইএসইউ। এটা হলো কুলম্ব আর ইএসইউর মধ্যে সম্পর্ক। আর এই তড়িৎ আধান, যেটাকে তড়িৎ আধানের কথা বলছি, তড়িৎ আধানটাকে আমরা এর মাত্রা হিসেবে আইটি দিয়ে এর ডাইমেনশন বা মাত্রাটাকে প্রকাশ করি। তাহলে তড়িৎ আধানের কথা জানতে পারা গেল। এরপর অর্থাৎ এটা বুঝতে পারা গেল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে যে দুটি পদার্থের মধ্যে যদি ঘর্ষণ করা যায়, দুটো পদার্থকে যদি ঘষা যায়, তখন ওই পদার্থগুলোর মধ্যে বা পদার্থগুলো তড়িতায়িত হয়, তখন তারা আকর্ষণ করতে পারে বা আকর্ষণ ক্ষমতা জন্মায়। এই ব্যাপারগুলোকে নিয়ে আরও বিচার বিশ্লেষণ পর্যালোচনা করার সময় বিভিন্ন বিজ্ঞানী যারা আছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বা আরও যে বিভিন্ন বিজ্ঞানী, তারা দেখলো যে পদার্থের মধ্যে দু ধরনের আধান দেখতে পাওয়া যাচ্ছে। এক ধরনের আধানকে নাম দেওয়া হলো ধনাত্মক বা পজিটিভ আধান, আর এক ধরনের আধানের নাম দেওয়া হলো ঋণাত্মক বা নেগেটিভ আধান। তাহলে এই দু ধরনের আধান পাওয়া গেল। আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারা গেল বা বুঝতে পারা গেল যে সমধর্মী আধান তারা পরস্পরকে বিকর্ষণ করছে, অর্থাৎ প্লাস আধানকে বিকর্ষণ করছে, মাইনাস আধানকে বিকর্ষণ করছে, আর বিপরীত জাতীয় আধান তারা পরস্পরকে আকর্ষণ করছে, মানে মাইনাস প্লাসকে আকর্ষণ করছে বা প্লাস মাইনাসকে আকর্ষণ করছে। এবং মনে রাখতে হবে এই দুটোই হলো স্থির তড়িৎ বিজ্ঞানের একেবারে প্রাথমিক সূত্র হলো এই দুটো। এরপর যে সমস্ত পদার্থগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হলো, তো সেই সমস্ত পদার্থগুলোকে দিয়ে একটা তালিকা তৈরি করা হলো। তো তালিকাটার নাম দেওয়া হলো স্থির তড়িৎ। আমি এখানে তালিকাটা একটু আগে থেকে লিখে রেখেছি। স্থির তড়িৎ শ্রেণী নামে তালিকা করা হলো। পশম, কাঁচ, কাগজ, রেশম বা সিল্ক, কাঠ, মানবদেহ, ধাতু, অ্যামোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড, এদের দিকে নিয়ে একটা তালিকা তৈরি করো। তালিকা থেকে কী পাওয়া যাবে না, এই তালিকা থেকে যে কোনো দুটো পদার্থকে নিয়ে যদি ঘষা হয়, তাহলে যে পদার্থটি তুলনামূলকভাবে এই শ্রেণীর ওপরের দিকে আছে সেই পদার্থটা ধনাত্মক বা পজিটিভ হবে, আর যে পদার্থটা তুলনামূলকভাবে নিচের দিকে রয়েছে সেই পদার্থটা ঋণাত্মক হবে। ধরা যাক একটা উদাহরণ নিয়ে আমি দেখি যে ধরা যাক এই অ্যাম্বারের সঙ্গে কাগজকে ঘষা হলো।
তাহলে যেহেতু ঘষার ফলে কি হবে না, যেহেতু কাগজ আছে উপরের দিকে তাহলে কাগজ হবে পজিটিভ বা ধনাত্মক, আর অ্যাম্বার যেহেতু নিচের দিকে আছে তুলনামূলকভাবে তাহলে অ্যাম্বার সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক হবে। এইভাবে এই স্থির তড়িৎ শ্রেণী থেকে কোন পদার্থ পজিটিভ হবে বা কোন পদার্থ নেগেটিভ হবে সেটা আমরা নির্বাচন করতে পারবো। এরপর আমি আসি যে এই একটা পদার্থ, এবার একটু আসি যে একটা পদার্থ তড়িতায়িত হয়েছে কিনা, একটা পদার্থের মধ্যে তড়িৎ আছে কিনা সেটা জানার জন্যে আসলে আকর্ষণের থেকে বিকর্ষণই হলো প্রকৃষ্ট প্রমাণ বা বিকর্ষণই হলো প্রকৃষ্ট উদাহরণ। আসলে হয় কি, কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু মানে তড়িৎ আছে, কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু অন্য কোনো একটা পদার্থকে আকর্ষণ করবে, অন্য কোনো একটা পদার্থকে আকর্ষণ করবে, তাহলে এই আকর্ষণ থেকে আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না যে এই দ্বিতীয় পদার্থটার মধ্যে তড়িৎ আছে কি না তা বলতে পারবো না। কেন না, তার কারণ এটা যদি এই তড়িৎগ্রস্ত বস্তুটা এর বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুকেও আকর্ষণ করতে পারে, আবার নিস্তড়িৎ কোনো তড়িৎগ্রস্ত বস্তু নিস্তড়িৎ বস্তুকেও আকর্ষণ করতে পারে। তার মানে এই যে পদার্থটা নেওয়া হয়েছে এটা হয় বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তু, মানে এটা পজিটিভ তাহলে নেগেটিভ বা এটা নেগেটিভ তাহলে পজিটিভ, অথবা এই বস্তুটা নিস্তড়িৎ। অর্থাৎ এই আকর্ষণ জাতীয় পরীক্ষা থেকে এটা নিশ্চিতভাবে বলতে পারা গেল না যে এই যে বস্তুটা রয়েছে এর মধ্যে তড়িৎ আছে কিনা, তাহলে আকর্ষণ থেকে বলতে পারা গেল না। কিন্তু যদি এমন হতো এই তড়িৎগ্রস্ত বস্তুটার সামনে এই বস্তুটাকে কাছে আনতে যদি বিকর্ষণ হতো তাহলে কি বলা যেত না, বিকর্ষণ হলে স্থির তড়িৎ বিজ্ঞানের একেবারে প্রাথমিক সূত্র থেকে পরিষ্কার বলতে পারতাম বিকর্ষণ যেহেতু হয়েছে তাহলে এইটা তড়িৎগ্রস্ত বস্তু হলো, এটাও তড়িৎগ্রস্ত বস্তু হবে এবং দুজনের তড়িৎ সমান হবে, মানে এটা প্লাস হলে এটা প্লাস হবে, এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে। অর্থাৎ আকর্ষণ নয়, বিকর্ষণ দিয়েই কোনো বস্তু তড়িতায়িত কিনা তড়িৎগ্রস্ত কিনা সেটা বিকর্ষণ দিয়েই কিন্তু জানতে পারা যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনায় আসবো যে কোনো পদার্থ দুটি পদার্থের মধ্যে ঘর্ষণ করা হচ্ছে এবং ঘর্ষণের ফলে একটি পদার্থ মানে পদার্থগুলো তড়িতায়িত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন যে এরা তড়িতায়িত কেন হচ্ছে তার ইলেকট্রনীয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা যায়। আসলে আমরা জানি যে কোনো পদার্থ মানেই সেটা কিছু পরমাণু দিয়ে তৈরি, আর পরমাণু মানেই পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে আছে কে না, নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনগুলো আছে এবং তার চারিদিকে যে বিভিন্ন কক্ষপথ রয়েছে কক্ষপথে রয়েছে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস মাঝখানে যে কেন্দ্রক বা নিউক্লিয়াস সেটা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে রেখেছে। কিন্তু যে ইলেকট্রনটা সর্ববহিস্থ কক্ষে অবস্থিত সেই ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল ততটা দৃঢ় নয়। অর্থাৎ সেই ইলেকট্রনটা মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা বাইরে থেকে কোনোভাবে কিছু শক্তি বা কোনো কিছু পেলে তখন কিন্তু ওই বহিস্থ কক্ষের ইলেকট্রনটা কী হবে, নিউক্লিয়াসের বন্ধন ছিন্ন করে মুক্ত হয়ে যায় এবং তখন সে মুক্ত ইলেকট্রন রূপে পদার্থের মধ্যে থাকে। তাহলে এমনি সাধারণ পদার্থের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন সর্বদাই বর্তমান এবং সেটা পরমাণুর ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বর্তমান। এখন দুটি পদার্থকে যদি ঘর্ষণ করা হয় বা দুটি পদার্থকে যখন ঘষা হচ্ছে তখন যেটা হয়, দুটি পদার্থের মধ্যে যার মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি সেই পদার্থ থেকে যার মধ্যে ইলেকট্রন ঘনত্ব কম সেই পদার্থে ইলেকট্রন স্থানান্তর ঘটে এবং ইলেকট্রন স্থানান্তর ঘটার ফলে যে পদার্থটা ইলেকট্রন নিল সে হয়ে গেল নেগেটিভ বা ঋণাত্মক, আর যে পদার্থটা ইলেকট্রন দিল সে হয়ে গেল কি পজিটিভ বা ধনাত্মক। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরা যাক দুটো বস্তু আছে, এখানে দুটো বস্তুকে আমি দেখাচ্ছি, এই দুটো বস্তুকে ঘর্ষণ করা হয়েছে, এই দুটো বস্তুকে ঘষা হয়েছে, একটা এ বস্তু আর একটা বি বস্তু, দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ সৃষ্টি করা হয়েছে। এখন তাতে হয়েছে যেটা, এ বস্তু থেকে বি বস্তুতে কিছু পরিমাণ ইলেকট্রন গেছে। ধরা যাক এ বস্তু থেকে বি বস্তুতে n সংখ্যক ইলেকট্রন গেছে এ বস্তু থেকে বি বস্তুতে, তাহলে ইলেকট্রনটা নিয়েছে কে
এবং আমরা জানি যে আসলে তড়িৎ বলতে তড়িতের তো মূল ব্যাপারই হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন ছাড়া তড়িতের তো কোনো ভূমিকা নেই। এবং আমরা জানি হয়তো যে ইলেকট্রনের আধান সিজিএস পদ্ধতিতে হলে 4.8 × 10⁻⁻10 ESU, আর এসআই পদ্ধতিতে হলে 1.6 × 10⁻⁹ কুলম্ব। ওকে, এবারে এ পদার্থ থেকে বি পদার্থে n সংখ্যক ইলেকট্রন গেছে, বি পদার্থ ইলেকট্রন নিয়েছে, তাহলে বি পদার্থের আধানটা হবে -n, এখানে ইলেকট্রনের আধান, আর এ পদার্থের আধানটা হবে কত না +n, কারণ এ পদার্থ n সংখ্যক ইলেকট্রন বি পদার্থকে দিয়েছে। ধরা যাক যদি 10টা ইলেকট্রন দিত, এ পদার্থ বি পদার্থকে 10টা ইলেকট্রন দিত, তাহলে এর আধান তো +10, ই বলতে ইলেকট্রনের চার্জ এখানে পাচ্ছি আমরা, আর বি পদার্থের আধান পেতাম কি -n। এইভাবে দুটো পদার্থের ঘর্ষণের ফলে একটি পদার্থ হয়ে গেল কি না এই পদার্থটা প্লাস বা পজিটিভ বা ধনাত্মক হয়ে গেল, এই পদার্থটা মাইনাস বা নেগেটিভ বা ঋণাত্মক হলো। এই জন্যে এই ইলেকট্রনীয় তত্ত্বের জন্যই দুটো পদার্থের মধ্যে যদি ঘর্ষণ সৃষ্টি করি তাহলে একটি পদার্থ প্লাস বা পজিটিভ হচ্ছে, অন্য পদার্থটা নেগেটিভ বা ঋণাত্মক হচ্ছে। এখানে আর একটা কথা একটু বলার দরকার আছে, সেটা আমরা একটু বলে নিই যে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ যেটাকে বলা হয় সেটা কি না, বলছে যে কোনো পদার্থের আধান সর্বদা ইলেকট্রনের আধানের সবসময় সরল গুণিতক হয়। অর্থাৎ একটা পদার্থ আহিত হয়েছে মানে কি, একটা পদার্থ আহিত হয়েছে মানে হয় সে কাউকে কোনো কিছু ইলেকট্রন প্রদান করেছে, অথবা সে অন্য কোনো পদার্থ থেকে কিছু ইলেকট্রন নিয়েছে। হয় ইলেকট্রন 10টা 15টা 1 লাখ 2 লাখ ইলেকট্রন গেছে অথবা এসেছে, অর্থাৎ তার আধানটা অবশ্যই ইলেকট্রনের আধানের গুণিতক হবে। ঠিক আছে, অর্থাৎ ওর আধানটা মানে কিউ যদি আধান হয় কিউ = ±n, এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে অবশ্যই। কখনো কোনো পদার্থের আধান যে +3.5 অর্থাৎ ইলেকট্রনের আধানের 3.5 গুণ কোনো পদার্থের আধান, এটা হতে পারে না, কারণ ইলেকট্রনের আধান যে কোনো পদার্থের আধান সর্বদাই ইলেকট্রনের আধানের একেবারে সরল গুণিতক হবে। এটাকেই বলা হয় আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে আধান কেন সৃষ্টি হলো বা দুটি পদার্থের ঘর্ষণের ফলে কি করে আধান সৃষ্টি হলো তা আমরা পেয়েছি। কিছু বাস্তব উদাহরণও পাই আমরা। যেমন দেখবো কখনো কখনো আগে ক্ষেত্রেও দেখা যেত পেট্রোলের যে ট্যাঙ্ক যায় তখন তার থেকে একটা লোহার শিকল মাটি পর্যন্ত ঝোলানো থাকে। কেন থাকে না, আসলে পেট্রোল যে যায় তখন গাড়ির উৎসবে যাওয়ার সময় তার মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হয়। এই ঘর্ষণে বা গাড়ির দেওয়ালে ঘর্ষণ সৃষ্টি হয়, এই ঘর্ষণে কিছু তড়িৎ উৎপন্ন হয়। এই তড়িৎটা কখনো কখনো খুব বেশি হয়ে গেলে সেটা স্ফুলিঙ্গের সৃষ্টি করতে পারে এবং যে স্ফুলিঙ্গের দ্বারা পেট্রোল দহন বা বাস্ট হতে পারে। সেজন্যই ওই পেট্রোল থেকে একটি লোহার শিকলকে একেবারে মাটি পর্যন্ত দেওয়া থাকে। কেন দেওয়া থাকলো না, ওই যে তড়িৎটা উৎপন্ন হলো তড়িৎটা লোহার শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যাবে, পেট্রোলটা কোনো স্ফুলিঙ্গ সৃষ্টি হলো না। বা উড়োজাহাজের যে চাকা এমনি কুপরিবাহী পদার্থ দিয়েই তৈরি, উড়োজাহাজের চাকা রাবার বা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তা সত্ত্বেও সেই চাকায় কিন্তু কিছু সেই চাকাটাকে পরিবাহী করার জন্যে ওর মধ্যে কিছু পদার্থ মেশানো হবে। তার কারণ না, এখানে একই কারণ, উড়োজাহাজের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে, তারপরে মাটির সঙ্গে একটা ঘর্ষণ হয়, এই মাটির সঙ্গে ঘর্ষণের ফলে ওই চাকাতে কিন্তু তড়িৎ উৎপন্ন হয়। তড়িতের পরিমাণটা বেশি হয়ে গেলে সেখানে কিন্তু স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে বা সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য চাকাটাকে সামান্য পরিমাণে পরিবাহী করলে কী হবে, তড়িৎ উৎপন্ন হলেও চাকার মধ্যে তড়িৎটা ওই পরিবাহী অংশের মধ্য দিয়ে মাটিতে চলে যাবে, যার ফলে কোনো রকম কোনো উড়োজাহাজটা ক্ষতি করতে পারবে না। এইরকম বিভিন্ন উদাহরণ আমরা দিতে পারবো। এরপরে যে জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনায় মূলত আসবো সেটা হচ্ছে তড়িৎ আবেশ। আমরা যেটা আসবো তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশ কি না, কোনো একটা তড়িতায়িত বস্তুর সামনে ধরা যাক এটা পজিটিভ বা প্লাস বা পজিটিভ তড়িতায়িত, তার সামনে যদি নিস্তড়িত কোনো বস্তুকে আনা, এটা নিস্তড়িত বস্তু, এটা তড়িতায়িত বস্তু, আনলে কি হবে না, নিস্তড়িত বস্তুটার সামনের প্রান্তে বিপরীত আধান
আর দূরবর্তী প্রান্তে সম আধান সৃষ্টি হয়। এই যে ঘটনাটা একে বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। এখন এটাকে আমি এখানে পজিটিভ এনেছি, তাহলে দেখতে পাচ্ছি নিকটবর্তী প্রান্তে নেগেটিভ হয়েছে, দূরবর্তী প্রান্তে পজিটিভ হয়েছে, কিন্তু সংস্পর্শে নয়, কাছাকাছি বা নিকটবর্তী অবস্থানে আনতে হবে। যদি এটাকে আমি নেগেটিভ আনতাম তাহলে এখানটা হতো পজিটিভ, এখানটা হতো নেগেটিভ। এই ঘটনাটার নাম হলো তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। তাহলে এখানে যে তড়িৎ আবেশটা ঘটলো, সেখানে আবেশটা ঘটালো কে না, আবেশটা ঘটালো এই আধানটা, সেই জন্য এই আধানটার নাম হলো আবেশী আধান। আর ঘটলো এই তড়িৎ আবেশটা ঘটলো কার মধ্যে, এই যে বস্তুটা নিস্তড়িত বস্তু ছিল, এই নিস্তড়িত বস্তুটার মধ্যে তড়িৎ আবেশটা ঘটেছে, সেই জন্য এর নাম হচ্ছে আবিশ। এই আধানটার নাম হচ্ছে আবিষ্ট আধান হচ্ছে। এবং কতটা এই আবেশটা, এই যে আবেশ ঘটেছে, আবেশটা কি কি বিষয় নির্ভর করবে না, আবেশটা নির্ভর করবে আবেশী আধানের উপরে। অর্থাৎ আবেশী আধানের পরিমাণ যত বেশি হবে, এই আবিষ্ট আধানের পরিমাণটাও কিন্তু তত বেশি হবে। বা আরো কার উপর নির্ভর করবে না, এই আবেশী আধান এবং ওই যে নিস্তড়িত বস্তু, মানে যার মধ্যে আবিষ্ট আধান সৃষ্টি হয়েছে, এদের মাঝে দূরত্বের উপরে। দূরত্ব যত বাড়বে, এই আবেশ, এই আবিষ্ট আধানদের পরিমাণটা কিন্তু তত কমবে। তাহলে এই হলো আবেশটা কি কি বিষয়ের উপর নির্ভর করে তা পেয়েছি। এবং আবেশ, এই আবিষ্ট আধানের যে দুটো আধান পাওয়া গেছে, তার এই সামনের বা নিকটবর্তী প্রান্তের যে আধানটা, এর নাম হচ্ছে বদ্ধ আধান, আর দূরবর্তী প্রান্তের এই যে আধানটা, এর নাম হচ্ছে মুক্ত আধান। ঠিক আছে। আচ্ছা, কেন এটাকে বদ্ধ আধান, এটাকে মুক্ত আধান বলা হলো কেন না, তাহলে এই অবস্থায় ধরা যাক আবেশ সৃষ্টি হয়েছে, এই অবস্থায় যদি এই আবিষ্ট আধানের থেকে কোনো একটা তার মাটিতে যোগ করি বা ভূসংলগ্ন করি বা মাটির সঙ্গে যোগ করি, তখন দেখব এই আধানটা এখানেই রয়ে গেল, কোনো রকম নড়চড়টা হলো না। ভাইরাস এই দূরবর্তী প্রান্তের আধানটা, মানে যেটাকে মুক্ত আধান বলছি, সেজন্যই ওর নাম মুক্ত আধান, সেই আধানটা এই তারের মধ্য দিয়ে মাটিতে চলে যাবে, সেজন্যই এর নাম মুক্ত আধান। কিন্তু এই আধানটা গেল না, সেজন্য এর নাম হলো বদ্ধ আধান। তাহলে এই হলো আবেশ জাতীয় ঘটনা। এখানে আরো একটা জিনিস আমরা দেখিয়ে দিই একটু, যে এই আবেশ দ্বারাও কোনো পদার্থকে আমরা তড়িতায়িতকরণ করতে পারি। ঠিক আছে, ধরা যাক কোনো একটা পদার্থ আছে এবং এটা সম্পূর্ণরূপে নিস্তড়িত, একটা নিস্তড়িত পদার্থ রাখা আছে, একে তড়িতায়িত করতে হবে, নিস্তড়িতটাকে তড়িতায়িত করতে হবে। আচ্ছা, নিস্তড়িতটাকে তড়িতায়িত করতে মানে আমি এর সামনে একটা নেগেটিভ আধান, ধরো এটাকে নিস্তড়িতটাকে, এটাকে পজিটিভ করতে হবে, একে পজিটিভ করব। তো পজিটিভ করার জন্য কি করেছি না, আমি সামনে একটা নেগেটিভ আধানযুক্ত বস্তুকে নিয়ে এলাম। নিয়ে এলে কি হবে না, এর মধ্যে তড়িৎ আবেশ ঘটবে। তড়িৎ আবেশ ঘটলে কি হবে না, এর সম্মুখ প্রান্তে প্লাস বা পজিটিভ আধান হবে, দূরবর্তী প্রান্তে নেগেটিভ বা ঋণাত্মক আধান হবে। ঠিক আছে। আচ্ছা, তাই হলো। এরপরে কি করব না, এরপরে আমরা এটাকে যদি এই সংযোগটাকে যদি তার দিয়ে যোগ করে দিই, তাহলে কি হবে না, আমরা একটু আগেই বলেছি মুক্ত আধান, মানে দূরবর্তী প্রান্তের যে আধানটা, সেটা ওই তারের মধ্য দিয়ে মাটিতে চলে যাবে। এই আবেশী আধানটা কিন্তু এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে তার দিয়ে মাটিতে চলে গেল। এরপর কি করব না, তাহলে ওই নেগেটিভ আধানটা মাটিতে চলে গেছে। এরপর এই তারটাকে আমি খুলে নেব। তারটাকে খুলে নেওয়ার ফলে এখন কিন্তু এর মধ্যে শুধুমাত্র পজিটিভ আধানটাই রয়েছে। এবারে কি না, এবারে আমি এই যে আধানটা আবেশ সৃষ্টি করছিল, মানে এই যে আধানটা যে আবেশ সৃষ্টি করছিল, সেই আধানটাকে আমি সরিয়ে নেব। তাহলে কি হবে না, সরিয়ে নিলে যেটা হবে, এই যে প্লাস বা পজিটিভ আধানটা, এই প্লাস বা পজিটিভটা গোটা পদার্থের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই বস্তুটা আগে ছিল নিস্তড়িত, এখন এই বস্তুটা এখন ধনাত্মক তড়িতায়িত হয়ে গেল, ধনাত্মক তড়িতে আয়িত হলো। এইভাবে আমরা আবেশ দ্বারা কোনো পদার্থকে তড়িতায়িত করতে পারি। এখন একটু ভাবার চেষ্টা করি যে এই আবেশ নামক যে ঘটনাটি, এটি কেন ঘটছে বা কি কারণে ঘটছে সেটা একটু দেখার চেষ্টা করি, যে আবেশ ঘটার বাস্তব কারণটা কি সেটা বোঝার চেষ্টা করি একটু আমরা। ধরা যাক এটা নেগেটিভ আধানযুক্ত বস্তু, নেগেটিভ বস্তু মানে
না নেগেটিভ বস্তু মানে এই বস্তুটার মধ্যে কিছু অতিরিক্ত ইলেকট্রন আছে বলেই তো নেগেটিভ। এখন এই বস্তুটাকে যখন কোনো নিস্তড়িত বস্তুর সামনে নিয়ে আসবো, আবেশের দরুন কি হয়, সামনের প্রান্ত প্লাস হয়, দূরের প্রান্ত নেগেটিভ হয়। কেন হয় আবেশের দরুন, কেন হয় না এই নেগেটিভ আধানযুক্ত বস্তু যার মধ্যে অতিরিক্ত ইলেকট্রন আছে সেটা এর কাছাকাছি আনলে কি হবে না, এই পদার্থের মধ্যেও কিছু মুক্ত ইলেকট্রন আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো এটাকে কাছাকাছি আনার ফলে এই মুক্ত ইলেকট্রনগুলি দ্বারা বিকর্ষিত হবে এবং সেই সমস্ত ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে এই দিকে চলে আসবে। গোটা পদার্থটার মধ্যে ছড়িয়েছিল, ইলেকট্রনগুলো এই দিকে চলে গেল। তাহলে ইলেকট্রনগুলো এদিকে চলে গেল মানে তাহলে এই দিকের অঞ্চলটাতে ইলেকট্রনের একটা অভাব বা ঘাটতি সৃষ্টি হলো। আর ইলেকট্রনের অভাব হওয়া মানেই সেই জায়গাটা প্লাস বা ধনাত্মক তড়িতের সৃষ্টি আমরা জানি। আর যেহেতু ইলেকট্রনগুলো এই প্রান্তে চলে এসেছিল, অর্থাৎ এই প্রান্তটা বা এই দিকটা হয়ে গেল নেগেটিভ আধানযুক্ত অবস্থান। সেই জন্যই আবেশের দরুন ওই পদার্থটা দেখতে পেলাম আমরা, যেটা নিস্তড়িত পদার্থ ছিল, সেটা আবেশের দরুন কি না কিছুটা নিকটবর্তী অংশে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান সৃষ্টি হলো। তাহলে এই হলো যে আবেশের কথা আমরা বলছি। সেই আবেশ সংক্রান্ত কিছু ঘটনা, আবেশ সংক্রান্ত আবেশের কারণ আমরা পেয়েছি। এবারে আমরা যেটা নিয়ে একটু আলোচনায় আসবো তার নাম হচ্ছে আধান পরীক্ষক। আধান পরীক্ষক, আধান পরীক্ষক কি না, আসলে কোনো পদার্থর মধ্যে আধান আর তড়িতাদান আছে কিনা বা তড়িতাদান থাকলে সেটা ধনাত্মক না ঋণাত্মক সেটা পরীক্ষা করতে হয়। পরীক্ষা করার জন্য যন্ত্র আছে। এখন অনেক সময় হয় কি, অনেক বড় বড় তড়িৎগ্রস্ত বস্তু থাকে, সেই বস্তুটাকে ওই আধান পরীক্ষা করার যন্ত্রের কাছে নিয়ে যাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। তখন কি করা হয় না, তখন একটি আধান পরীক্ষক নামক একটা যন্ত্র নেওয়া হয়, যার নিচের দিকের যে অংশটা রয়েছে সেটা ধাতব অংশ রয়েছে, নিচের দিকের যে অংশটা ধাতব অংশ রয়েছে এবং এইখানটাতে এই জায়গাটা থাকে, যেখানটা হাতলটা থাকে সেটা অন্তরক পদার্থ দিয়ে তৈরি। যার ফলে এই আধান পরীক্ষকটাকে নিয়ে ওই বড় যে তড়িৎগ্রস্ত বস্তু তাকে স্পর্শ করাতে হবে। স্পর্শ করালে সেই আধানটা আধান পরীক্ষক পাবে। এবার আধান যেখানে পরীক্ষা করা হবে সেখানে সেখানে নিয়ে গিয়ে আমরা দেখতে পাবো যে তার মধ্যে আদৌ আধান আছে কিনা, থাকলে ধনাত্মক না ঋণাত্মক তা আমরা জানতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যে জায়গাটা একটু আলোচনায় আসি সেটা হলো কি না, সেটা হলো যে পরিবাহী আধান। এখন একটা পরিবাহীকে যদি আমরা তড়িতাহিত করি তখন দেখব যে পরিবাহীকে তড়িতাহিত করলে তার আধানটা সর্বদা তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে জানা যায়, যে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা দিয়ে দেখা যায়, বায়োর পরীক্ষা দিয়ে দেখা যায়, একটা পরিবাহীকে আহিত করলে তার আধানটা সর্বদা বাইরের পৃষ্ঠ, একটা গোলককে তড়িতাহিত করা হলো, আধানটা রয়েছে বাইরের দিকে, ভেতরের দিকে কোনো আধান থাকবে না কিন্তু, ঠিক আছে। বা একটা চোঙের মতো কোনো অংশটা তড়িতাহিত করা হলো, তার আধানটা থাকবে কোথায় না, বাইরে আধান থাকবে। এরকম বিভিন্ন পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করা যায় যে পরিবাহের আধান সর্বদা পরিবাহের বাইরে পৃষ্ঠ থাকবে। এবং থাকার একটা যুক্তিসঙ্গত কারণও আছে নিশ্চয়ই, সেজন্যই থাকে। যে কারণটা কি না, আসলে একটা বস্তুকে একটা চোঙের মতো করে রয়েছে, একে তড়িতাহিত করানো মানে ধরা যাক প্লাস কি মাইনাস যে কোনো তড়িতাহিত করানো। এখন যেহেতু উভয় দিকটাই একই পরিমাণ তড়িৎ বা একই জাতীয় তড়িৎ, তখন কি করবে না, এই তড়িৎগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ করে তারা চেষ্টা করবে যতটা সম্ভব দূরে চলে যাবার চেষ্টা করবে। এই যতটা সম্ভব দূরে চলে যাওয়ার জন্যই তারা একেবারে বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এবং এই বাইরের পৃষ্ঠে অবস্থান করার জন্যই তারা একেবারে তার নিজেদের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি রাখার জন্যই তারা কি বাইরের পৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ পরিবাহের আধান সর্বদা পরিবাহের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এখন এই ধর্মটাকে কাজে লাগিয়ে আবার আরো একটি যন্ত্র তৈরি করা হয়েছে বলতে পারি, তার নাম হচ্ছে তড়িৎ পর্দা।
তড়িৎ পর্দা নামক একটা যন্ত্র তৈরি করা হয়েছে এই ধর্মটাকে কাজে লাগিয়ে। কিরকম ভাবে করা হয়েছে না, তড়িৎ পর্দা কি আসলে বোঝার চেষ্টা করি না, পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুকে তড়িতের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তারই নাম হচ্ছে তড়িৎ পর্দা। মানে কোনো একটা জায়গাতে একটা তড়িতায়িত একটা বস্তুকে রাখা হয়েছে, এই বস্তুটাকে তড়িতের প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। মুক্ত রাখার জন্য একটা পরিবাহী পদার্থের একটা জালের মতো সৃষ্টি করা হলো। একটা জালের মতো সৃষ্টি করা হলো এবং বাইরে থেকে যদি কোনো তড়িতায়িত বস্তু আসেও, এটা ধরা যাক প্লাস কি মাইনাস যাওয়ার, বাইরে থেকে যদি কোনো তড়িতায়িত বস্তু আসেও, যেহেতু এর চারপাশে একটা পরিবাহী জাল তৈরি করা হয়েছে, জালের মতো তৈরি করে দেওয়া হয়েছে, তাহলে বাইরে থেকে আধান এলো, আধানটা কিন্তু পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, ভিতরের পৃষ্ঠে কোনো আধান যাবে না। আর যেহেতু ভিতরের পৃষ্ঠে আধান যাবে না, তার ফলে এর ভেতরে যে বস্তুটা রাখা রয়েছে, সে ধনাত্মক হোক ঋণাত্মক হোক, যে তড়িৎগ্রস্ত হোক না কেন, সেই পদার্থটা কিন্তু তড়িতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত অবস্থায় থাকতে পারবে। তাহলে এই যে ব্যবস্থা, এর নাম হলো তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। এখন আমরা জানি যে পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করে। এখন কিন্তু একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরিবাহীর ভিতরের পৃষ্ঠেও আধান রাখা যায় বা আধান তৈরি করা যায়, সেটা আমরা একটু দেখে নিই যে পরিবাহীর ভিতরের পৃষ্ঠে কী করে আধান রাখা যাচ্ছে বা কী করা যাচ্ছে। একটা ফাঁপা গোলক আছে মনে হয়, ঠিক আছে? আমার উদ্দেশ্য এই ফাঁপা গোলকটার ভিতরের দিকে আধান কি করে থাকবে একটু দেখা যায়। ফাঁপা গোলকের ভিতরের দিকে কি করে আধান থাকবে? এখন এই ফাঁপা যে এর ভেতরে ধরা যাক একটা ধনাত্মক তড়িতায়িত কোনো বস্তু রাখা, এর ভিতরে ধনাত্মক তড়িতায়িত একটা বস্তু রাখা, তাহলে তড়িতাবেশ ঘটবে। তড়িতাবেশ ঘটে এর যে বাইরের এই যে ভিতরের পৃষ্ঠ রইল সেটা হবে কি নেগেটিভ বা ঋণাত্মক হবে। এর যে বাইরের পৃষ্ঠটা রইল এই বাইরের পৃষ্ঠটা হবে ধনাত্মক তড়িতায়িত হবে বাইরের পৃষ্ঠ। এরপর আমি যদি এটাকে ভূসংলগ্ন করে দিই তাহলে কি হবে না, তাহলে যেটা মুক্ত আধান মানে বাইরের দিকে যে আধানটা আছে সেই আধানটা এই তারের মধ্য দিয়ে মুক্ত আধানটা চলে যাবে। তাহলে তারের মধ্য দিয়ে সমস্ত মুক্ত আধানটা চলে গেল। এখন কিন্তু আধান আর বাইরের পৃষ্ঠে নেই, যে আধানটা আছে কোথায় আছে না ভিতরে পৃষ্ঠে আছে। এইভাবে এই বিশেষ ব্যবস্থা অবলম্বন করলে আমরা পরিবাহী বা এরপর এটাকে খুলেও দেওয়া যেতে পারে। তো এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে দেখা যাবে কি পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকলেও একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরিবাহীর ভিতরে পৃষ্ঠ আধান রাখতে পারা সম্ভবপর হয়। আরো একটা কথা এখানে বলে নিই যে আমরা যদিও জানি যে ধনাত্মককে বিকর্ষণ করে চিত্তরিতের প্রাথমিক ঘটনাবলী থেকে বা প্রাথমিক একেবারে সূত্রাবলী থেকে পেয়েছি, আর ঋণাত্মককে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। আমরা কোন একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে এটা দেখানো যায় দুটো সমজাতীয় তড়িৎ মানে দুটো প্লাস কি দুটো মাইনাস তারাও কিন্তু পরস্পরকে একটা বিশেষ কন্ডিশনে আকর্ষণ করতে পারে। আমরা দেখে নিই একটা ব্যাপারটা ঘটনা কিরকম হবে। ধরা যাক একটা খুব অল্প তড়িতায়িত কোনো একটা বস্তু আছে, অল্প পরিমাণ তড়িতে আয়িত কোনো একটা বস্তু আছে, ধনাত্মক বস্তু আছে, ওকে। আরো একটা ওর সামনে আর একটা অন্য বস্তু আনা হলো যার মধ্যে প্রচুর পরিমাণে তড়িৎ আছে। এর মধ্যে অল্প তড়িৎ, এর মধ্যে অধিক পরিমাণে তড়িৎ আছে। এখন যার মধ্যে অধিক পরিমাণে তড়িৎ আছে সেই পদার্থটা এই অল্প পরিমাণ দুটো পদার্থ দুটোই প্লাস, দুটো প্লাসে প্লাসে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত বিকর্ষণ হওয়া উচিত, কিন্তু দেখা যাবে কি এদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাচ্ছে। কি করে আকর্ষণ হচ্ছে না, আকর্ষণ হচ্ছে এভাবে যে এই যে অধিক ধনাত্মক পদার্থটা এই কম ধনাত্মক যে পদার্থটাকে তড়িৎ আবেশ সৃষ্টি করবে এবং তড়িৎ আবেশ সৃষ্টি করার দরুন কি করবে না তড়িৎ আবেশ সৃষ্টি করার দরুন এর সামনের প্রান্তটাকে নেগেটিভ করে দেবে, দূরের প্রান্তটাকে পজিটিভ করে দেবে।
তখন এই পজিটিভের সঙ্গে নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হবে। অর্থাৎ সমধর্মী আধানও মানে দুটো প্লাস কি দুটো মাইনাস এদেরও কিন্তু বিশেষ ব্যবস্থার মাধ্যমে আকর্ষণ করানো যেতে পারে। আরও একটা কথা বলে নিই, এই যে কোনো আকর্ষণ যে কোনো বলতে মূলত আমরা বলতে পারি যে নিস্তড়িত বস্তুর আকর্ষণ, এই আকর্ষণের পূর্বে কিন্তু আবেশ ঘটে, মানে আগে আবেশ পরে আকর্ষণ। একটু বোঝার চেষ্টা করি। স্থির তড়িতের প্রাথমিক ঘটনায় যেটা বলা হলো, কি বলা হলো না, সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, আর বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করবে, মানে প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে আকর্ষণ হবে। তাহলে যে কোনো তড়িৎগ্রস্ত বস্তু নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করবে কেন, মানে কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু, ধরা যাক এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু আর একটা নিস্তড়িত বস্তু, তাহলে এই নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করবে নিশ্চয়ই, কারণ বস্তু পজিটিভ হোক বস্তু নেগেটিভ হোক সবাই কিন্তু নিস্তড়িতকে সবাই আকর্ষণ করে। কিন্তু কেন করবে না, তার কারণ এই যে নেগেটিভ বা এটা যদি পজিটিভই হতো সে কি করবে না, নিস্তড়িত বস্তুটার মধ্যে আগে একটা তড়িৎ আবেশ সৃষ্টি করবে, এর সামনের প্রান্তে মানে বিপরীত আধান আর দূরের প্রান্তে সমান আধান সৃষ্টি করবে। এরপরে এই যে আবেশ হয়ে গেল, এরপরে এদের দুজনের মধ্যে পারস্পরিক আকর্ষণ করবে, কারণ এই মাইনাস প্লাস এদের মধ্যে আকর্ষণ, এ তো স্থির তড়িতের প্রাথমিক যে নিয়মগুলো, প্রাথমিক সূত্র তা কি বলা হয়। অর্থাৎ যে কোনো আকর্ষণের পূর্বে কিন্তু আবেশ ঘটে, অর্থাৎ আগে আবেশ পরে আকর্ষণ। আচ্ছা, আমরা স্থির তড়িতের প্রাথমিক যে ঘটনা বলি তাতে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, কিছুটা রইল বাকি। মূলত আমরা সেই অংশটা এর পরবর্তী ভিডিওতে বাকি অংশটা আলোচনা করব। ছাত্রছাত্রীরা সকলে এই অংশটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই, এবং পরবর্তী ভিডিওটাও তোমরা দেখবে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে। চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবে। নমস্কার।